আমরা আছি গুন্ডাসদি দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার। এবারের নির্বাচন কমিশনার সিইসি তিনি দাবি করেছেন ইতিহাসের শ্রেষ্ঠতম সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা বলতেই পারি যদি সেটাই হয়ে থাকে তাহলে ভিডিও শুরুতে যে ভিডিওটি আপনারা দেখলেন যে আগে থেকেই একটা প্রতীকে সিল মারা আছে, প্রতীকটা হলো ধানের শীষ, সেটা আপনারা দেখলেন। এখন কথা হলো তিনি যে দাবি করলেন যে এবারের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাহলে আগে থেকেই প্রত্যেকটি ব্যালটে এরকমভাবে একটা প্রতীকে সিল মারা থাকে কিভাবে, এটা কিন্তু আমরা অবশ্যই জানতে চাই। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দোষরা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। নির্বাচন নিয়ে গতকাল যা ঘটে গেল না ভাই, সেটা আর বলার কোনো মানেই নেই। কালকে সারা রাত কে কে ঘুমাননি একটু হাত তোলেন তো। মানে রাত 2টা-3টা পর্যন্ত কে ঘুমাইতে পারেননি? আমি পারিনি। কেন পারিনি? কারণ কালকে সারা রাত মিডিয়াগুলো যেমন মনে কর যে মদ গাঁজা খেয়ে প্রচার করতেছিল, আর অন্যদিকে কয়েকটা আসনে এমন আজব কিছু ঘটনা ঘটতেছিল যেগুলো না দেখে আসলে ঘুম আসতেছিল না। বাংলাদেশ একটা জিনিস আমি দেখলাম, একজন সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে যে বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই দুর্নীতি, ওটা হলো তার জন্মদাগ, আর ওটা মোছা যাবে না। এটা প্রমাণিত হলো গতকাল। আমরা মনে করেছিলাম বিগত 16 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন দেখব, এবং যেখানে মানুষ মনের আনন্দে ভোট দেবে এবং সেই ভোটগুলো সঠিকভাবে গণনা হবে। যারা বিজয়ী আসলেই তারাই বিজয়ী হবে, আর যারা হেরে যাওয়ার কথা তারাই হেরে যাবে। কিন্তু সেটা হয়নি। কিছু কিছু কেন্দ্রে যারা হেরে গিয়েছে তাদেরকে বিজয়ী করে দেওয়া হয়েছে, এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক, এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি। উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে, আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম। ঢাকা 13 আসনে মামুনুল হক এবং ববি হাজ্জাজের ঘটনাটি তো আপনারা সবাই জানেন, তাই না? যে কালকে এমন কিছু ঘটনা ঘটলো। দেখেন, মামুনুল হক সাহেব এবং ববি হাজ্জাজের এই ঢাকা 13 আসনে যেই ঘটনাটা ঘটেছে, ঠিক সেম ঘটনা ঘটেছে হলো আপনার ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের জায়গায়। এখানে মামুনুল হক সাহেব কিন্তু তিনি বলতেছে এখানে কারচুপি করা হয়েছে, এখানে অনিয়ম করা হয়েছে। আর অনিয়মটা কি? মির্জা আব্বাসের জায়গা যা ঘটেছে এখানেও তাই ঘটেছে। মনে করেন যে ব্যালট পেপার যেটা ছিল, এই পাশে মনে করেন রিক্সা মার্কা, তার পাশে ছিল ফাঁকা জায়গা। এখন অনেক মানুষ বুঝতে না পেরে রিক্সার উপরে ছাপ না দিয়ে ফাঁকা জায়গায় সিল দিয়েছে। এখন সেগুলো আপনার ভোট যেগুলো যারা দিয়েছে ওগুলো মানে বন্ধ করে দেওয়া হয়েছে, যে ওগুলো চলবে না, ওগুলো বাতিল করে দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের কেন্দ্রে বা নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কেন্দ্রে ঢাকা 8 আসনে ওখানে একই ঘটনা ঘটেছে। তো এখন কথা হলো, মির্জা আব্বাস যেখানে 8 আসনে, ওখানে যেগুলো ওই বাতিল করে দেওয়া হয়েছিল ওইগুলো গ্রহণ করে ওগুলো সহকারে মির্জা আব্বাসের পক্ষে ভোট নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়ে মির্জা আব্বাসকে জিতিয়ে দিয়েছে। অন্যদিকে মামুনুল হকের যে রিক্সা মার্কার পাশে যারা ফাঁকা জায়গায় সিল মেরেছে, এইটা তারা নেয়নি, এটা তারা বাতিল করেছে। তো মামুনুল হকের দাবি যে মোটামুটি 3 থেকে 3,500 ভোট আমি পাবো, যারা মানুষ না বুঝে রিক্সার পাশে ফাঁকা জায়গায় সিল মারছে না বুঝে, এই ভোটগুলো যদি গ্রহণ করা হয় তাহলে 3,500-এর মতো ভোট পাবো। আমি হেরেছি মাত্র 2,000 না কতজন ভোটে হেরেছে। তো সে তুলনায় মামুনুল হক অনেক এগিয়ে ববি হাজ্জাজের চাইতে যাবে। তার মানে মামুনুল হক বিজয়ী হবে। এই ঢাকা 13 আসনকে কেন্দ্র করে কালকে রাতে দেখছেন না আপনারা বাংলাদেশের মিডিয়াগুলো কি পরিস্থিতি করছিল? একটা মিডিয়া দেয় মামুনুল হক বিজয়ী, আবার দেয় ববি হাজ্জাজ বিজয়ী, আবার দেয় মামুনুল হক বিজয়ী, আবার ববি হাজ্জাজ বিজয়ী, মানে বিজে খিস্তি অবস্থা গতকাল রাত্রে। তো এটাই কি আমরা চেয়েছিলাম ভাই? এটাই কি সুষ্ঠু নির্বাচন? আর এটাই কি সুষ্ঠু ফলাফল দেওয়ার ঘোষণা, মানে সুষ্ঠু ফলাফল ঘোষণার সিস্টেম? মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মানে ঘটনা তো কালকে ঘটেই গেছে। সেখানে ভোট গণনার সময় মির্জা আব্বাসের স্ত্রী সেখানে উপস্থিত ছিল। এখন কথা হলো যে মির্জা আব্বাসের স্ত্রী যদি সেইখানে উপস্থিত থাকে তাহলে ভোট গণনা কার পক্ষে যাবে এটা তার বোঝার বাকি নেই। তার মানে এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস কালকে রাত্রে একটা লাইভ করেছিল এবং লাইভের মধ্যে বারবার বলেছিল
যে মির্জা আব্বাসের স্ত্রী সেখানে উপস্থিত হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছে। তো আসলে এরকম নির্বাচন সাধারণ জনতা আশা করেছে কিনা জানি না, তবে আপনি কি আশা করেছেন একটু কমেন্ট বক্সে জানান তো। না, আমি ওনারা বলতেছি ভোট গণার কথা, উনি বলতেছে ভোট গণবে না। এখন উনি বলছে গোনা হয়ে গেছে। এখন আমি এই জায়গার এই চিফ এজেন্ট, আর উনি ভোট না কই না, উনি নিজেরা ভোট করতেছে। এখন স্যার আপনি ভোট গণবেন না কি কারণে এটা বলেন? আপনি তো আমার সামনে একবারও ভোট গণলেন না। আপনি কিছু একটা বলেন স্যার। আপনি যে ভোটটা গণলেন না আমার সামনে, আমি তো বললাম যে আপনি আপনি বলেন। এই কেন্দ্রটা কোথায় আমি জানি না, তবে যে ঘটনাটা ঘটছে, একজন ভিডিও করছে, উনি ওখানকার একজন কর্মকর্তা বলতেছে যে আমি আপনারা ভোট গণনা করেছেন নাকি না করেছেন, আপনারা ইচ্ছা মতো আপনারা ভোটের রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু গণনাই করেন নেই, তা আমার সামনে গণনা করেন। কিন্তু গণনা করতে তিনি কোনো পক্ষে রাজি নয়, কারণ সে তো আসলে ঘোষণা ইচ্ছা মতো তারা নিজের প্রার্থীকে দিয়ে দিয়েছে। ওখানে গণনা করতে গেলে তো মনে করেন যে পাশের মধ্যে বাস যাবে, যার কারণে কিন্তু যে ভিডিও করতেছিল তার মোবাইলটা হাত দিয়ে থাপা দিয়ে ধরে নেয়। তো এইরকম ঘটনাইগুলো ভাই বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘটেছে, বুঝতেই পারছেন। তাছাড়া এরকম হয় কিভাবে, কিছু কিছু জায়গা আপনারা জানেন না ভাই, এরকম ঘটনা অহরহ জায়গায় ঘটেছে, যেগুলো হলো না ভাই বাংলাদেশে। কি বলবো, হবে না ভাই, সম্ভব না। সোনার বাংলাদেশ করা অত সোজা না ভাই। সোনার বাংলাদেশ কোনোদিনও সোনার বাংলাদেশ হবে না, আজীবন দুর্নীতির বাংলাদেশে থেকে যাবে। দেখেন 326 হয়ে গেছে 826, এটাই হচ্ছে পরিস্থিতি। এটা হলো মামুনুল হক সাহেবের রেজাল্ট শিটের একটা অবস্থা। দেখেন এখানে মামুনুল হক সাহেব ভোট পেয়েছে এবং ববি হাজ্জাজের যেখানে 300 জায়গায় ওখানে 2-3 বার করে কালি দিয়েছে এবং সেটা আবার লাগিয়ে দিয়েছে। এই পাশে হলো 800, মানে 300 ভোটের জায়গায় 800 হয়ে গেছে, 365 ভোটের জায়গায় 865 হয়ে গেছে। তো এইভাবেই ভাই আসলে কারচুপিগুলো করা হয়েছে, যেগুলো আসলে বললেও তো এখন আমরা মানে অনেকে বলবে যে তোরাই খারাপ। না ভাই, আমরাই খারাপ, তোরাই ভালো। বিভিন্ন কেন্দ্রে ওরা 50টা 70টা 80টা করে ভোট বাতিল করে দিচ্ছে, যেহেতু যে সিটটা পেয়েছে। আমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছি একটা এই পাশে ধানের শীষ, এই পাশটা ফাঁকা। তা সবাই তো বুঝবে না, আর সব অফিসাররা যখন সবাইকে বোঝাতেও পারছে না, তো সবাই সিল দেওয়ার সময় হয়তো পাশে ফাঁকা জায়গাটাই দিচ্ছে। তো এইভাবে ওরা এটা দেখিয়ে ভোটগুলোকে বাতিল করে দিচ্ছে। অনেক জায়গায় ওরা বাতিল করে দিচ্ছে, না হলেও তো কয়েক হাজার ভোট বাতিল হয়েছে। নির্বাচন কমিশন অফিস থেকে ভোটগুলোকে বৈধ বলেছে, কিন্তু এই প্রিজাইডিং অফিসার এটা মানতে রাজি না। এগুলো কমপ্লেন করতে এসেছিলেন। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম, এখন শুনতে চলেছেন বিস্তারিত। গতকাল সারাদিন আমরা ভোট দিয়েছি এবং সারাদিন ভোটের পরিস্থিতি কীরকম ছিল এবং রাত্রে রেজাল্টের সময় কি পরিস্থিতি ছিল, এটা কিন্তু আমাদের সকলের জানা বাকি নেই। ইতিমধ্যেই সকলে আমরা জেনে গিয়েছি। তো এই সকল বিষয় নিয়ে কোথায় কি হয়েছে এবং কতটুকু সুষ্ঠু নির্বাচন হলো নাকি দুর্নীতি হলো, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলে সবকিছু জানতে পারবেন। কথা বলা না, চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে, এমনকি জামাতও সেই সমঝোতার মধ্যে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে। কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে। হঠাৎ করে জামাত চুপচাপ। আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য, সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া, অথচ 1:30টার মধ্যে ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা 17 আসনের। তো দর্শক, 2008 সালের নির্বাচনে এরকম নাটকীয়তা আমরা দেখেছি যে এইভাবে এই হচ্ছে। দেখেন, একটা সিম্পল বিষয়, একটু কমন সেন্স খাটান। বাংলাদেশে তো শত শত আসনের একদম পরিপূর্ণ ফলাফল এসেছে, যেসব জায়গায় ফলাফল আসেনি, সাপোজ ঢাকা 17, ঢাকা 8, যেসব জায়গায় কারচুপি করা হচ্ছে ওইসব জায়গার ফলাফল আসেনি। ওইসব জায়গায়ও যে পরিমাণ জনশক্তি প্রত্যেকটা ভোট কেন্দ্রে, আমির হামজার আসন থেকে শুরু করে যেসব জায়গায় ফলাফল এসেছে ওইসব জায়গায় একই পরিমাণ জনশক্তি, পার্থক্য নেই তো, সেম। তাহলে সেগুলোর ফলাফল সন্ধ্যার মধ্যে এসে গেছে 7টা-8টার মধ্যে, আর কোনো ফলাফল রাত 1:30টার মধ্যে আসে নাই, ফজরের পর সকাল 8টা-9টা আসবে কিনা সন্দেহ আছে, এবং খুব দ্রুত আসছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর ঢাকা 17-তে তারেক রহমান আসনে দেখেন একটা সুনির্দিষ্ট তথ্য এসেছে, একদম এজেন্ট স্বাক্ষর করেছে, স্বাক্ষর করার অবস্থায় ভোট ছিল 1006, স্বাক্ষর করার পর সেখানে কেটে বানিয়ে দিয়েছিল 1506 তারেক রহমান আসনে। এভাবে আরো অনেকগুলো কাটাছেড়া স্বাক্ষর করার পর, মানে এজেন্ট স্বাক্ষর করেছে তারপরে কাটাছেড়া। তো
তো এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। মানে এখানে ফলাফল বিশেষ করে ঢাকার আসনগুলোতে সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত চুপচাপ কেন? জামাত জানে না তাদের বিজয়। আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই নির্বাচনে জামাত জিতেছে, জামাতের ভূমিধস বিজয় হয়েছে। মানুষ দাঁড়িপাল্লার পক্ষে বিপ্লব, ব্যালট বিপ্লব ঘটিয়েছে। সবচেয়ে কড়া বিএনপি করা লোকটাও জামাতে ভোট দিয়েছে, আমি দেখেছি। বিএনপি পরিবারের লোকজন জামাতে ভোট দিয়েছে। এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জিতছে না, জিতে নাই, জিতানো হচ্ছে, গভীর রাতে জিতানো হচ্ছে। কিন্তু আমার সন্দেহটা জামাতের দিকে। হঠাৎ করে জামাত তার পেজে আপডেট দিচ্ছিল, এই যে সমান 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 ৭৪ ৭৫, আবার ৭৫ ৭৫ এরকম আপডেট দিচ্ছিল বিএনপি জামাত সমস্যা। হঠাৎ আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং আমিরে জামাত সংবাদ সম্মেলনে যা বলেছেন তাতে গণভোট বিজয়ী হয়েছে শুকরিয়া জানিয়েছেন, আর বাকিগুলো নিয়ে পরে বলবেন, একটু নরম সুর এবং কেমন কেমন যেন একটু হাসি দেন। এর মানে কি আসলে কি সেই মেটিকুলাস ডিজাইন ভাগ বাটোয়ারা? এই ভাগ বাটোয়ারায় অনেকে বিসর্জন দেওয়া হয়েছে। তা জামাত কি ভয় পেয়েছে নাকি যে এত বড় বিজয় ধারণ করতে তারা পারবে না, এই জন্য বিএনপি কে নিয়ে ভাগটা করে চালাক? না, ইউনুস বাধ্য করেছে? মানে এমন মনে হচ্ছে আমির জামাতের এপিয়ারেন্স দেখে কি যেন একটা লুকাতে চাচ্ছেন, কিছু একটা বলছেন না, অ্যাভয়েড করছেন। এমনকি বিপ্লবী নাহিদ ইসলামও চুপচাপ, কি যেন একটা অ্যাভয়েড করছেন। মামুনুল হকও চুপচাপ। মামুনুল হককে নিয়ে আরেক নাটকীয়তা, হঠাৎ করে খবর দেখি মামুনুল হক জিতে গেছে, আবার একটু পরে খবর দেখি যে না ববি হাজার জিতে গেছে। মেইন স্ট্রিম মিডিয়ার খবর, কতটা নোংরা হতে পারে। আবার ডাক্তার শফিকুর রহমান জিতে গেছেন, সমস্ত মিডিয়ার খবর। একটু পরে আবার বিএনপি প্রার্থী দাবি করেন তিনি জিতে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে এটা কি? এটা কোনো ফলাফল প্রকাশের ধরন? আর এত রাত কেন লাগবে? অন্য জায়গায় লাগে না, এখানে কেন লাগবে? একটা সময় ছিল যখন ফলাফল ঠিকই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গণনা হতো, কিন্তু ফলাফলটা মিডিয়ার কাছে আসতে সময় লাগতো, কারণ তখন তো আর ইন্টারনেট ফেসবুক ছিল না যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা বিভিন্নভাবে টেলিগ্রাম করতে হতো। 2001 সালে, এমনকি 2008 সালেও অতটা শক্তিশালী মিডিয়া ছিল না, লাইভ করার সিস্টেম কঠিন ছিল 8 সালেও। কিন্তু এখন মুহূর্তের মধ্যে যে কোনো জায়গাটা আসতে পারে। তো দর্শক, এই জায়গায় আমির জামাত কিংবা নাহিদ ইসলাম কিংবা মামুনুল হক, রাশেদ প্রধান, কারো কোনো হুঙ্কার গর্জন দেখি না, সবাই একটা চুপচাপ। না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইউনুস একটা ঝুলন্ত পার্লামেন্ট টাইপের বা ভাগ বাটোয়ারা করে কিছু একটা দিয়ে যাবেন, অথবা কোথাও থেকে সেনাপ্রধান থেকে কিংবা ইউনুস থেকে কিংবা তারেক রহমান থেকে কোনো ফোন এসেছে, কোনো আলাপ আলোচনা পর্দার অন্তরালে চলে থাকতে পারে। নইলে স্পষ্ট জালিয়াতির বিরুদ্ধে আমির জামাত সুস্পষ্ট নির্দেশনা কেন দিবে না? নাহিদ ইসলাম কেন ঢাকা ঘেরাও করার, ঢাকা অবস্থান কর্মসূচি দিল না? চুপচাপ কেন? তো দর্শক, এটা নিয়ে রহস্য। আমির জামাতের বক্তব্যটা একটু শুনে দেখেন। বেশ কিছু আসনে ফল প্রকাশ এখনো ঝুলিয়ে রাখা হয়েছে, অভিযোগ করে জামাত ইসলামী, কিন্তু কোনো কঠোর কথা নেই। আমরা নিশ্চিত আমাদের কাছে সাইন করা যে শীট আছে সেখানে দেখছি আমরা এগিয়ে আছি, কিন্তু এটা নিয়ে স্থানীয়ভাবে টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে পোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে, একটু এই আছে ওই আছে, কিছু কথা বলেছেন, কিন্তু তারপর একটু কেমন যেন হাসি দেন আমির জামাত। মানে ফিনিশিং দিচ্ছেন না, যে কথা বলেছেন এর উপর তো একটা ফিনিশিং আসা দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যা হচ্ছে, নাহিদ ইসলামের সুস্পষ্ট ঘোষণা দরকার না। এর মানে পিছনের চাপ আছে। কতটি আসনে পর্যন্ত বিজয়ী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে জামাত আমির বলেন এটা সঠিক উত্তর আমাদের কাছে নেই, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হঠাৎ মানে এই আমির জামাত এই বক্তব্যের আগ পর্যন্ত আপডেট দিচ্ছিল, সেকেন্ডে আপডেট করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আপডেট বন্ধ। এর মানে কি ফলাফল সব এক জায়গা থেকে আসবে? জামাতের ফলাফল ঘোষণা করে লাভ নাই, বিএনপিতেও লাভ নাই, ফলাফল ওহির থেকে আসবে নাকি? এটা এই ধরনের আপোষ চলছে কিনা? জামাত আমির বলেন আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করলে আমরা চূড়ান্তভাবে দৃষ্টিভঙ্গি জাতিকে জানিয়ে দেব। তখন তার কিছু করার থাকবে না, কারণ অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার আগে আপনি রিচেক করান, আপনি আবার গণনা করতে বাধ্য করান। নির্বাচন রাজনীতি তত সহজ নয়। তো জামাত যদি এই ফলাফলকে বের করে আনতে না পারে, তাহলে ভোটারদের কাছে তাদের জবাবদিহি করতে হবে। জনগণ ভোট দিয়েছে তাদেরকে, কিন্তু সেই ফলাফল তারা কেন বের করে আনতে পারলো না? এই অযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলব। জামাত আমির বলেন আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়াল রেজাল্ট। আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? ইতিবাচক দ্বারা রাজনীতি, কল্যাণকর রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। মানে এতক্ষণ বললেন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, নাটক চলছে, তারপরে বলছেন ইতিবাচক, কল্যাণকর, আমরা চুপ থাকবো, এটা মেনে নিবো, অমুক তমুক। মানে তেমন কিছু করবেন না, বোঝা যায়। 13 তারিখ পর্যন্ত দেখি ঝুলে থাকবে কেন? মানে একটা গাছারা ভাব, কিন্তু হাঁ ভোট জিতেছে। মানে বোঝা যায়, আমার কাছে এটা মনে হয় যে আমির জামাতকে ডক্টর ইউনুস ফোন দিয়েছেন যে স্যার চুপচাপ থাকেন বা ভাই আমরা দেখতেছি, চুপচাপ থাকেন, কিছু বললেন না। পোলাফানে ফেসবুক সোলাইমান রাজা বলুক, আমি দেখতেছি, আপনি ঠান্ডা থাকেন। নাহিদকেও সেম কথা বলেছে, এমনকি তারেক জিয়াকেও হয়তো সেম কথা বলেছে। শুরুতেই আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে, সেই ফলাফলের জন্য তারা 5 বছরের জন্য নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাচ্ছি জনাব তারেক রহমানকে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এবং একজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। বিজয়ী দল তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেবে, জনগণের সামনে সেগুলো উপস্থাপন করবে এবং পরবর্তী নির্বাচনে জনগণ যদি শাসক দলের ওই ভুলগুলোর কারণে নাখোশ হয়ে আবার বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আবার তারা শাসক দল হবে এবং শাসক দল বিরোধী দল হবে। এটি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। মাঝখানে যদিও লম্বা একটা সময় শেখ হাসিনা এই পরিবেশটা ধ্বংস করে দিয়ে গিয়েছিল, যার কারণে
বাংলাদেশের মানুষকে প্রচন্ড সাপারার হতে হয়েছে। বাংলাদেশের মানুষ 17 বছর একটা ফ্যাসিস্টের জাতাকলে পিষ্ট হয়ে তাদের জীবন নাভিশ্বাস উঠে গিয়েছিল। আমরা আশা করব জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তারা যেন এই বিষয়টি মাথায় রাখে। অপরদিকে জামাত ইসলামের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কি কারণে হেরেছেন সেটি পরিষ্কার, আপনাদের দুর্বলতা কোথায় সেটিও আপনারা জানেন। আমরা বারবার সোশ্যাল মিডিয়ায় কাজ করার কারণে আপনাদেরকে ধরিয়ে দিয়েছি যে এই জায়গায় আপনারা কাজ করবেন, কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের প্রচন্ড ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল। সর্বোপরি 2026 সালে জামাত ইসলাম শাসন ক্ষমতায় চলে যাবে এরকম প্রিপারেশন আসলে তাদের ছিল না। এটা আমি আমার বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি, তাদের এই প্রস্তুতি ছিল না। এমনকি আজ থেকে প্রায় 4-5 মাস আগেও জামাত ইসলাম ভাবতো যে তারা বিরোধী দলেই যাবে। তো হঠাৎ করে 4-5 মাসের প্রস্তুতিতে তো আসলে শাসক দলে যাওয়া যায় না। তারপরেও তারা এগিয়েছে, যথেষ্ট আসন সংখ্যা পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি 210, জামাত ইসলাম 71, এনসিপি 6, এরকম সব মিলে হয়তো 210 ফিক্সড। এটা তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এখানে 11 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছে। বেশ কিছু অভিযোগের সপক্ষে তারা ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং নির্বাচন কমিশনেও তারা এখন যাওয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন যদি তাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখার পরে কোনো সিদ্ধান্ত না দিতে পারে, সন্তোষজনক জবাব না দিতে পারে, তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, তারা আন্দোলনে নামবে। হ্যাঁ, বিরোধী দল হিসেবে আন্দোলনে তো আপনি যাবেনই, অবশ্যই আন্দোলন আপনাকে করতেই হবে, অনিয়ম এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। তবে আমার কাছে মনে হয় ফলাফল মেনে নেবার মানসিকতা থাকতে হবে প্রত্যেকেরই। এরা সবচেয়ে এখানে ভালো নজির উপস্থাপন করেছেন শিশির মনির। সর্বপ্রথম তিনিই কিন্তু ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে, এবং তার যিনি বিজয় প্রার্থী ধানের শীষের প্রার্থীকে তিনি অভিনন্দন জানিয়েছে। এই যে কালচার, এই কালচারটা থাকা ভালো। আর জামাত ইসলাম এখন নির্বাচন কমিশনে যেতে চাচ্ছে, তারা তাদের পক্ষের ডকুমেন্টসগুলো অবশ্যই নির্বাচন কমিশনে জমা দেবে, সেগুলো উপস্থাপন করবে। তবে ফলাফল মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং বিএনপিকে সহযোগিতা করে আগামী পরবর্তী নির্বাচন পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করার জন্য আহ্বান থাকবে জামাত ইসলামের প্রতি। আন্দোলন করলে তো অনেক কিছুতেই করা যায়, ভবিষ্যতে আরো অনেক ইস্যু আসবে, সেগুলোতে জামাত ইসলাম আন্দোলন করবে। এবং এই যে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এই অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়ে রাখতে হবে এবং এটি মানুষের ভিতরে জারি রাখতে হবে, যেন মানুষ এটি নিয়ে কথা বলতে পারে। তবে বিএনপিকে সহযোগিতা করতে হবে, ফলাফল মেনে নিতে হবে। এটি হচ্ছে আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবং জামাতের আমির তিনি কিন্তু বলেছেন যে আমরা বিরোধী দলে গেলেও আমরা এই করবো, অর্থাৎ বিরোধী দলে যাওয়ার কিন্তু প্রস্তুতি জামাত ইসলামের আছে, ছিল এবং আছে। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু বিরোধী দলে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এটি তাদের সেই প্রস্তুতি ছিল এবং সেইভাবেই মিডিয়া আমরা দেখেছি, মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে। কিছু অনিয়ম উঠে এসেছে যে জামাত ইসলামের পেজে একরকম দেখানো হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় একরকম দেখানো হচ্ছে, মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছিল। তো তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। সুতরাং অভিযোগগুলো দায়ের করে এর সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন, কোন কোন কেন্দ্রে অনিয়ম হয়েছে, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ফল আটকে গেছে কোথায় কোথায়, এগুলো আপনারা মানুষের সামনে নিয়ে আসেন, জনগণের সামনে নিয়ে আসেন, নিয়ে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন। আর তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করুক। তারেক রহমানের কাছে আমাদের যে আশাটা থাকবে, যে চাওয়াটা থাকবে, এটি আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। শেখ হাসিনাকে বিরোধিতা করার মূল জায়গাটা ছিল কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছিল, ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সে দুর্নীতি রোধ করতে পারে নাই, অর্থ পাচার রোধ করতে পারে নাই, তারপরে নাগরিক সমাজের উপরে, বিরোধী মতের উপরে দমন পীড়ন, এটা সে পুরো মাত্রায় চালিয়েছে। আমরা নতুন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। বিশেষ করে তারেক রহমান তিনি তো বারবার বলেছেন যে তিনি দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করবেন, চাঁদাবাজিটা কমিয়ে আনার চেষ্টা করবেন। আমরা আপনার কাছে বেশি কিছু চাই না, মাত্র 3টা জিনিস চাই। আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন। এখানে হা ভোটে জয়যুক্ত হয়েছে, আমরা শুনেছি বেসরকারিভাবেই হা জয়যুক্ত হয়েছে। তো এই জুলাই সনদটা বাস্তবায়ন করবেন দয়া করে। আর চাঁদাবাজিটা আল্লাহর ওয়াস্তে যদি পারেন, এইখানে সবচেয়ে বেশি নজর দিবেন। এইটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে। চাঁদাবাজিটা 0 পর্যায়ে নামিয়ে আনবেন। আর এই যে অফিস আদালতে ঘুষ ছাড়া যে ফাইল নড়ে না, একটা ফাইলও নড়ে না, এইখানে আপনাকে একটু নজর দিতে হবে। এইখানে যদি আপনি নজর দেন তাহলে আপনার সরকার ভালো করবে এবং ভালোভাবে চলবে। না হলে শেখ হাসিনাকে যারা ফাংশন করতে দেয় নাই, শেখ হাসিনাকে যারা অজনপ্রিয় করে তুলেছিল, তারাই কিন্তু এখনো রয়ে গেছে। দুর্নীতির মাত্রাটা কমিয়ে আনবেন, যেন বিশ্ব দরবারে বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হতে হয়। আর এদেশের মানুষের ভিতরে যে জিনিসটি সবচেয়ে বেশি মনোকষ্টের কারণ হয়েছে, ভারত এই দেশের উপরে ক্রমাগতভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে। তারা শেখ হাসিনাকে এখানে এমন ভাবে সেট করেছিল যে বিএনপিকে সবচাইতে, মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা এখান থেকে মাইনাস করতে চেয়েছিল এবং তার পরিণতি তো আপনি দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে জেলখানার প্রকোষ্ঠে তাকে রেখে তাকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আমাদের সবচেয়ে ভালো লাগতো যদি আজকে এই প্রধানমন্ত্রীর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসে থাকতে পারতেন, বসে যেতে পারতেন, তাহলে এটি আমরা সবচেয়ে বেশি খুশি হতাম।
তো যাই হোক, সব মিলে আপনার প্রতি অনেক বড় আশা, বাংলাদেশের মানুষের শুভকামনা এবং আশা, এই আশাগুলো পূরণ করবেন। আর আমরা আপনার অবশ্যই যে ভুলগুলো থাকবে, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে যখন আপনি চলে যাবেন, ভারতমুখিতা যখন আপনার দলের ভিতরে বা আপনার নীতির ভিতরে আমরা দেখতে পাবো, তখন কিন্তু অবশ্যই আমরা আপনাকে বিরোধিতা করব। এই বিরোধিতা কেউ আমাদেরকে বন্ধ করতে পারবে না, এখান থেকে কেউ আমাদেরকে ফিরাতে পারবে না। আমরা শেখ হাসিনার শাসনামলেও কিন্তু আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয়নি, ধরে নিয়ে গিয়েছে, তারপরেও তার বিরোধিতা কিন্তু অব্যাহত রেখেছিলাম। জামাত ইসলামকেও অভিনন্দন জানাচ্ছি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য, এবং এই যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাতের পক্ষে, এই গণজোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তী নির্বাচনে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, আপনার মিডিয়ায় সমস্যা আছে, মিডিয়ার কেউ আপনাকে মেনে নেয় নেই, যার কারণে মিডিয়া থেকে বিন্দুমাত্র কোনো সহযোগিতা তো দূরের কথা, বিমাতা সুলভ আচরণ পেয়েছেন। সুশীল সমাজ আপনাকে মেনে নেয় নেই, সুশীল সমাজের ভিতরে আপনার লোক তৈরি করতে হবে। এরপরে ডিপ স্টেটের কোথায় কোথায় আপনার সমস্যা আছে, কোন কোন জায়গা আপনাকে মেনে নিতে চাচ্ছেন আপনাদের, সেই জায়গাগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে, সেই জায়গায় কাজ করতে হবে। সব মিলেই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কিন্তু প্রচন্ড একটা চাপ থাকবে, জুলাই সনদ বাস্তবায়নের একটা চাপ থাকবে। তারপরে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার বা প্রাসঙ্গিক করে তোলার একটা চাপ থাকবে। শেখ হাসিনা যে অর্থনীতিটা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, সেই মৃতপ্রায় ধ্বংসপ্রায় অর্থনীতিকে একটা জায়গায় পৌঁছিয়ে দেবার এটার একটা চাপ থাকবে। চাঁদাবাজি যে এদেশের বড় সমস্যা, সেই চাঁদাবাজি রোধ করার একটা চাপ থাকবে। দুর্নীতি যে অনেক বড় একটা সমস্যা, সেই দুর্নীতি রোধ করার একটা বড় চাপ থাকবে। সব মিলে একটা বড় চাপ নিয়েই কিন্তু জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন। বিরোধী দল আপনার উপরে এই চাপগুলো কিন্তু ক্রিয়েট করবে, প্রেশার ক্রিয়েট করবে। সব মিলেই আপনাকে সেইভাবে দেশ পরিচালনা করতে হবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।